বন্ধুরা এই ভিডিওতে আমি স্টেবল মানি নিয়ে একটা ইন ডেপথ রিভিউ দিচ্ছি, তার প্রোস কনস সবকিছু 100% ট্রান্সপারেন্সির সাথে। এই ভিডিও এন্ড হওয়ার সাথে সাথে আপনারা বুঝে যাবেন যে এই প্ল্যাটফর্মটা ট্রাস্ট করা যায় কিনা। আর এই ভিডিওটা কিন্তু কোনো রকম ভাবেই পেইড বা কোনো রকম স্পন্সর ভিডিও নয়, এই জন্য আপনারা চেক করে নিতে পারেন, ডেসক্রিপশনে কিন্তু কোনো লিঙ্ক দেওয়া নেই। দিস ইজ জাস্ট আ অনেস্ট রিভিউ অ্যান্ড ফিডব্যাক অন দিস প্রোডাক্ট। তাহলে এবার চলো দেখে নিই যে স্টেবল মানি কিভাবে কাজ করে। বেসিক্যালি স্টেবল মানি হচ্ছে একটা ফিনটেজ প্ল্যাটফর্ম ইন্ডিয়ার, যা মাল্টিপল ব্যাংকসের ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ফিক্সড ডিপোজিট রেট কম্পেয়ার করতে হেল্প করে। এই প্ল্যাটফর্মটা লঞ্চ হয়েছিল 2022-এ। এখানে ইউজাররা ডিফারেন্ট ব্যাংকের এফডি কম্পেয়ার করতে পারে, আর ইভেন শুধুমাত্র কম্পেয়ার না, সেটাকে বুকও করতে পারে উইদাউট ওপেনিং আ নিউ ব্যাংক অ্যাকাউন্ট। In short, stable money connect FD investor directly to the bank in a very seamless way. ওকে, তো এবার এটা তো জানা হয়ে গেল, তো এবার আমরা জেনে নেব স্টেবল মানি কিভাবে কাজ করে। সবার আগে স্টেবল মানির যে প্রসেসটা আছে সেটা পুরোটাই 100% ডিজিটাল। সেটা এফডি দেখা থেকে ইনভেস্ট করা পর্যন্ত ডিজিটাল ভাবেই হয়। রেজিস্টার, কেওয়াইসি, এফডি বুক করা, এভরিথিং হ্যাপেন্স অনলাইন, কোথাও কিন্তু যেতে হবে না। সেকেন্ড হচ্ছে, যখন তুমি স্টেবল মানি থেকে ইনভেস্ট করবে, তোমার ইনভেস্ট অ্যামাউন্টটা ডিরেক্টলি যাবে হচ্ছে তোমার চোজেন ব্যাংকে অর এনবিএফসি তে। স্টেবল মানি জাস্ট একটা মিডল ম্যানের কাজ করে, যা তোমাকে ব্যাংকের সাথে কানেক্ট করে। কিছু ক্ষেত্রে যদি এফডি অ্যামাউন্ট কম হয়, লাইক লেস দেন 1 লাখ, সেই ক্ষেত্রে ভিডিও কেওয়াইসি করাতে হয় না। এক্সাম্পল, বাজাজ ফাইন্যান্স, শ্রীরাম ফাইন্যান্সের মতো এনবিএফসি তে ফার্স্ট টাইম এফডি করালে ভিডিও কেওয়াইসি কিন্তু করাতে হয় না। সো বেসিক্যালি কেওয়াইসির যে প্রসেসটা আছে ব্যাংকের নিজের পলিসির ওপর ডিপেন্ড করে, স্টেবল মানির ওপর নয়। থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এফডি করানোর পর আপনার যে এফডি রিসিপ্ট থাকে সেটা ব্যাংকের তরফ থেকে আপনার রেজিস্টার মেল করে দেওয়া হয়। বাট দ্য বেস্ট পার্ট ইজ ইউ ক্যান ট্র্যাক অল ইউর এফডিস অন দ্য ড্যাশবোর্ড উইদিন দ্য অ্যাপ। সেখান থেকে আপনারা ম্যাচুরিটি ডেট, ইন্টারেস্ট আর্ন, সেগুলো সবকিছুই কিন্তু চেক করে নিতে পারবেন। বন্ধুরা এতক্ষণ তো সব জেনারিক কথাবার্তা হয়ে গেল, যা অলমোস্ট সবাই জানে। বাট এবার যখনই কোনো রকম ফিনটেক প্রোডাক্টের কথা আসে, দুটো কথা কিন্তু অলমোস্ট সবার মাথায় আসে। তো সেই দুটো প্রশ্নের মধ্যে ফার্স্ট হচ্ছে, ইজ স্টেবল মানি ইজ লেজিট? আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, ইজ মাই মানি সেফ উইথ স্টেবল মানি? তাহলে চলো সবার প্রথমে দেখে নিই স্টেবল মানি লেজিট কিনা। আর এটা দেখার জন্য সবার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে স্টেবল মানির কর্পোরেট স্ট্রাকচারটা কি, সেটা আগে বুঝতে হবে। স্টেবল মানি অ্যাকচুয়ালি টেকনিক্যালি দুটো আলাদা কোম্পানি, স্টেবল আলফা টেকনোলজিস অ্যান্ড স্টেবল ফিনসার্ভ প্রাইভেট লিমিটেড। সো স্টেবল আলফা হলো একটা টেক কোম্পানি যা লিস্টিং প্ল্যাটফর্মের মতো কাজ করে। এবার স্টেবল ফিনসার্ভ হলো বিজনেস করেসপন্ডেন্ট অ্যান্ড সাব এজেন্ট, মেনলি এফডি কন্ট্রিবিউশনের জন্য। এবার যদি আমরা সিম্পল ল্যাঙ্গুয়েজে বুঝি, তাহলে স্টেবল ফিনসার্ভের টাই আপ আছে অনেক ব্যাংকের সাথে ফর সেলিং এফডিস। স্টেবল আলফা হলো জাস্ট একটা টেক লেয়ার ফর স্টেবল ফিনসার্ভ। এবার আরবিআই বা এসিবিআই এর যে রুলস গুলো আসে সেগুলো স্টেবল ফিনসার্ভের ওপর অ্যাপ্লাই হয়, কিন্তু স্টেবল আলফা টেকনোলজিস এর ওপর কিন্তু অ্যাপ্লাই হয় না। সো যখন আমরা বলি ইজ স্টেবল মানি ইজ লেজিট, এইটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন এটা হওয়া উচিত, ইজ স্টেবল ফিনসার্ভ ইজ লেজিট? এবার আমরা দেখি স্টেবল ফিনসার্ভের লেজিটিমেসি। স্টেবল ফিনসার্ভ যেহেতু বিজনেস করেসপন্ডেন্টের একটা সাব এজেন্ট, তার জন্য ব্যাংকসদের সাথে ইমপ্যানেল করা লাগছে। এবার ব্যাংকসরা নিজেদের ডিউ ডেলিগেন্স করে অ্যালাউ করে স্টেবল ফিনসার্ভকে এফডি সেল করতে। এখনো পর্যন্ত যে 4-5টা ব্যাংকস বা এনবিএফসির স্টেবল ফিনসার্ভের সাথে রেজিস্টার আছে, সেখানে কোনো নেগেটিভ রিভিউ কিন্তু ইস্যু নেই। সো আজ পর্যন্ত কোনো ইউজার এটা নিয়ে কোনো রকম নেগেটিভ রিভিউ দেয়নি। সো ডেফিনেটলি লেজিটিমেসি ওয়াইজ কিন্তু স্টেবল মানি সেফ। Now we are moving on the next question, which is my money is safe with stable money? Okay, so legit তো ক্লিয়ার হয়ে গেল, কিন্তু এখন মেইন পয়েন্ট আসে, সেটা হচ্ছে is your money safe? দেখো, এখানে স্টেবল মানি থেকে তুমি যখন কোনো এফডি করো, তোমার যে এফডি অ্যামাউন্টটা থাকে সেটা ডিরেক্টলি ব্যাংক অর এনবিএফসি তে চলে যায় ডিরেক্টলি। আর এখানে স্টেবল মানি জাস্ট একটা ডিজিটাল ইন্টারফেস, যে এই পুরো প্রসেসটাকে স্মুথ করে দেয়। বাট একটা ভয় তো স্টিল থেকে যায়, যে হোয়াট ইফ যে স্টেবল মানির ডেটা আছে সেটা যদি লিক হয়ে যায়, মানে টাকাটা তো ডিরেক্ট ব্যাংকে চলে যাচ্ছে, বাট হোয়াট ইফ যে এদের যে ডেটাটা আছে সেটা যদি লিক হয়ে যায়। দেখো, এই নিয়ে কোনো মেজর ইস্যু রিপোর্ট হয়নি। স্টেবল মানির যে ডেটা হ্যান্ডেলিং পলিসি আছে সেটা ডেফিনেটলি সেফ, বাট অনেকের মাথায় কিন্তু এই কোয়েশ্চেনটা চলে আসে, যেটা স্বাভাবিকও। তো এবার আমরা কথা বলবো সিকিউরিটি অ্যান্ড সেফটি নিয়ে উইথ স্টেবল মানি।
সো বন্ধুরা, স্টেবল মানি নিজেদের ওয়েবসাইটে লিখেছে যে তারা ব্যাংক গ্রেড ইনক্রিপশন ইউজ করে ইউজার ডেটা অ্যান্ড ট্রানজ্যাকশন গুলোকে প্রোটেক্ট করার জন্য। বাট স্টিল যেহেতু এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, আমাদের অ্যাওয়্যার কিন্তু থাকতেই হবে, লাইক ইউজিং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যান্ড বিং কেয়ারফুল অনলাইন। একটা জিনিস কি ভালো বলো তো, যে এই যে স্টেবল মানির অ্যাপটা আছে, এটা আধার লিঙ্কড মোবাইল ভেরিফিকেশন ইউজ করা, তো এটা একটা কিন্তু এক্সট্রা আইডেন্টিটি লেয়ার কিন্তু দিয়ে থাকে। শর্টে বললে এখনো পর্যন্ত কোনো হ্যাকিং বা ফ্রডের রিপোর্ট কিন্তু আসেনি। যদিও এটা ভালো, বাট নিউ সার্ভিস বলে কিন্তু অ্যালার্ট থাকা উচিত। বাট ফান্ডামেন্টালস লাইক ইনক্রিপশন অ্যান্ড রেগুলেটরি কমপ্লায়েন্সেস ভালোই মনে হলো ফর নাও। সো ওভারঅল যা বুঝলাম যে এই প্ল্যাটফর্মটা ফেয়ারলি সেফ অ্যান্ড সিকিউর। মেজর কোনো রেড ফ্ল্যাগ কিন্তু এখনো অবধি দেখা যায়নি, বাট তার মানে এটা না যে ব্লাইন্ডলি ট্রাস্ট করে ইনভেস্ট করে দেবো। রুকো যারা, সবার করো। নাও উই গেট ইনটু ফিউ এরিয়াস ওয়্যার স্টেবল মানি ল্যাকস। এখানে ফার্স্ট হচ্ছে লিমিটেড নাম্বার অফ পার্টনার্স ব্যাংক। বন্ধুরা, স্টেবল মানি আজ পর্যন্ত মাত্র 8টা ব্যাংকস আর 2টো এনবিএফসির সাথে ইনগ্যাটারেট করছে, আর ম্যাক্সিমামই সব small finance bank. They are still not tied with number 1 banks like SBI, HDFC, Kotak, Axis, etc. দেখো, সবাই কিন্তু স্মল ফাইন্যান্স ব্যাংক প্রেফার করে না, অনেকেই বড় ব্যাংকে এফডি করাতে বেশি কমফোর্টেবল হয় লো রিস্কের জন্য। বাট গত 2-2.5 বছরের অপারেশনের পরেও স্টেবল মানি হ্যাজ নট অনবোর্ডেড এনি মেজর ব্যাংক, যেটা কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টিং। স্টেবল মানি লঞ্চ হওয়ার পর আরো অনেক কোম্পানি লাইক এয়ারটেল ফিনটেজ, কুবেরা, মানিভিউ, আইএনডি মানি, এই সব কোম্পানিগুলো এই সার্ভিস কিন্তু শুরু করে দিয়েছে। আর আমাদের ধারণা এই সার্ভিসগুলো গ্রো, জিরোদার মতো আরো অনেক কোম্পানিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবে। এবার ভাবো, এখন যদি কেউ আগে থেকে সেই প্ল্যাটফর্মগুলো ইউজ করছে, তাদের কাছে সেই প্ল্যাটফর্মটা ইউজ করা আরো বেশি যুক্তিযুক্ত, তাই না? আলাদা করে শুধুমাত্র এফডির জন্য একটা অ্যাপ নামানো পুরো রিপিট ইউজ কেস, মানে কোনো সেন্সই হয় না। এরকম তো কেউ সেরকম ভাবে করতে চাইবে না, রাইট? এবার থার্ড পয়েন্ট হচ্ছে, অনেক ইউজাররা স্টেবল মানির ইন্টারেস্টকে কনফিউজিং বা মিসলিডিং বলেছে। এবার যেমন ধরো শ্রীরাম ফিনটেজ, এটা যে এফডির ইন্টারেস্ট রেট দেখাচ্ছিল সেটা আসলে সিম্পল ইন্টারেস্ট ছিল, কম্পাউন্ড ইন্টারেস্ট না। আর যখন ইউজাররা 1 বছরের বেশি টেনর বেছে নিচ্ছিল, তখন ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়ে যাচ্ছিল। এবার সমস্যা হলো, অনেক ইউজাররা সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্যটা বোঝে না। তারা একটা বড় নাম্বার দেখেই ইনভেস্ট করে দেয়, আর যখন তারা গিয়ে বোঝে ততক্ষণে তাদের ক্ষতি হয়ে যায়। ফোর্থ পয়েন্ট, অনেক ইউজাররা ভিডিও কেওয়াইসি নিয়ে রিপোর্ট করেছে। প্রায় 40-50% কেসে দেখা গেছে ভিডিও কলের মাঝে কিছু না কিছু সমস্যা হয়ে গেছে। কিন্তু যেমনটা আমি আগে বলেছিলাম যে এই যে ভিডিও কেওয়াইসির ব্যাপারটা আছে, সেটা ব্যাংকিং টিম দেখে। এটার জন্য আমরা পুরোপুরি স্টেবল মানিকে কিন্তু দায়ী করতে পারি না। কিন্তু হ্যাঁ, ওরা অবশ্যই এই ব্যাপারটাকে ইমপ্রুভ করার কথা ভাবতেই পারে, যাতে কাস্টমারের এন্ড থেকে ব্যাপারগুলো একটু স্মুথ হয়ে যায়। ফিফথ পয়েন্ট হচ্ছে, 1-2টো ইউজাররা বলেছে ওদের স্টেবল মানিতে এফডি করার জন্য একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়েছে, যেটা স্টেবল মানির যে কমিটমেন্ট আছে সেটার থেকে একদমই উল্টো। তারা যদিও এটাও বলেছে যে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছে সেটা জিরো ব্যালেন্সেরই অ্যাকাউন্ট, বাট স্টিল তাদের খুলতে হয়েছিল। কিন্তু যেহেতু এটা 1-2জনই এরকম রিপোর্ট করেছে, তাই আমরা এই পয়েন্টটাকে অ্যাজ অফ নাও ইগনোর করতে পারি। একটা জিনিস আমি এখানে মেনশন করব, যে অনেক ইউজাররাই স্টেবল মানির কুইক কাস্টমার সাপোর্ট সার্ভিস নিয়ে খুব খুশি। স্টেবল মানি কাস্টমার সাপোর্ট সার্ভিসের জন্য 3টে অপশন দেয়। একটা হচ্ছে মেইল, সেকেন্ড হচ্ছে চ্যাট বক্স, আর থার্ড হচ্ছে ফোন নাম্বার। আমি নিজে ওদের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের সাথে ফোন করে কথা বলেছি, আর এক্সপিরিয়েন্সটা খুব স্মুথ ছিল, আর ওরা অনেক ব্রডলি কোয়েশ্চেনগুলোরও খুব ভালোভাবেই অ্যান্সার করছিল। আর সব থেকে মেন পয়েন্ট, তারা রেগুলেশন আর ব্যাংক প্রসেস, মানে ব্যাংকিং প্রসেস দুটোতেই নলেজেবল ছিল। তাহলে চলো, এবার তো সব প্রোস কনস সব দেখা হয়ে গেছে। এবার আমরা জেনে নেবো যে স্টেবল মানিতে তোমাদের এফডি করানো উচিত কিনা। দেখো, তুমি যদি তাদের মধ্যে হও যারা টাইম টু টাইম এফডি করিয়ে নাও, মানে লিকুইডিটি একটু ফাঁকা হলেই তোমরা এফডি করিয়ে নাও, তাহলে তোমাদের জন্য এই স্টেবল মানি ডাউনলোড করে নেওয়া কিন্তু অনেকটা সেন্সিবল হবে। কারণ দেখো, এইরকম ইনভেস্টারের জন্য কিন্তু স্টেবল মানি অনেকটাই হেল্পফুল। আর এই যে ক্যাটাগরির মধ্যে কম্পিটিটর প্ল্যাটফর্ম যেমন আইএনডি মানি, দেন কুবেরা, তারপর উইন্ড ওয়েলথ, এয়ারটেল ফিনটেক ইত্যাদি আছে, কিন্তু ওগুলো ইউজ না করে স্টেবল মানি ইউজ করলে বেশি
স্মুথ লাগবে। তোমার এফডি ইনভেস্ট করার প্রসেস অনেক স্মুথ হয়ে যাবে উইদাউট এনি হ্যাসেল। কিন্তু এখন যদি তুমি সেই সব মানুষের মধ্যে হও যারা 2-3 বছরে একটা এফডি করাও, তাহলে তোমাদের জন্য শুধু এফডি করানোর জন্য একটা অ্যাপ ডাউনলোড করার কোনো সেন্স হয় না। স্পেশালি এখন স্টেবল মানি ছাড়াও আরো অনেক এফডি অপশন আছে, আর এইরকমও না যে ওরা একটা আলাদা বাকেট বানিয়ে ফেলেছে তোমাদের জন্য। এবার অনেক মানুষরা এটাও ভাবতে পারে যে স্টেবল মানিতে কি বেস্ট ইন্টারেস্ট রেট পাওয়া যায়, তো এটার জন্য একটা আলাদা করে অ্যাপ ডাউনলোড করে দেখার কোনো মানেই হয় না, এটা তো গুগল সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। বাকি যা বলবো, ব্রডলি স্টেবল মানি প্ল্যাটফর্মে বড় কোনো সেরকম মেজর ফ্লস নেই। কিছু মাইনর ইস্যুস আছে যেগুলো স্কেল বাড়লে ডেফিনেটলি সলভেবল হয়ে যাবে এখানে। তাই যদি তুমি রেগুলার এফডি ইনভেস্টর হও তাহলে তোমার জন্য স্টেবল মানি একটা ডিসেন্ট অপশন হতেই পারে। অ্যান্ড দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও। আই হোপ এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকবে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করে যাও, আর নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজের সাথে শেয়ার করতেও ভুলো না। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য বিকিফাইতি বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন, স্টে টিউন।